হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমার ব্লগটা যারা তোমরা আমার আগের ব্লগ দেখেছো ওরা বুঝতে পারবে, আর যারা নতুন তাদের জন্য বলছি যে আমরা রয়েছি মানস ন্যাশনাল পার্কে। আর আজকে আমাদের ডে 2 ইন মানস। তো আমরা যাচ্ছি আজকে রয়্যাল মানসে, যেটা ভুটানে পড়ছে। তো আমাদের বর্ডার ক্রস করে ভুটানে যেতে হবে। তো আমরা 3.5 ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি ইন্দো ভুটান বর্ডার চেকপোস্টে। তো এখানে এসে আমাদের আই কার্ডটা জমা দিতে হবে। আই কার্ডের মধ্যে এখানে ভোটার আই কার্ড দিলেই হয়, আর তাছাড়া পাসপোর্টও অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু আধার কার্ড এসব কিছু অ্যাকসেপ্ট করা হয় না। তো আমরা আমাদের ভোটার আই কার্ডটাই শো করেছি। কিছুক্ষণের জন্য আমরা এখানে ওয়েট করে সব আই কার্ড দেখিয়ে টিকে আমরা আবার ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এদিকে যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদীটির নাম বেকি নদী। আর এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, ওগুলো সব ভুটানের পাহাড়। নদীর ওপারে একটা প্যালেস দেখা যাচ্ছিল, যেটা হয়তো আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তো এই প্যালেসে নাকি ভুটানের রাজা এসে কখনো কখনো ছুটি কাটিয়ে যায়। খুব দেখার ইচ্ছে ছিল আমার, দাদা দেখে গেছে, বলেছে যে খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আমাদেরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু ওদিকে তো আর যাওয়া হয়নি। আমি নদীর ঠিক ওপারের কথা বলছি, আর দূর থেকে একটা স্তূপাও দেখা যাচ্ছিল। তো হয়তো ওগুলো ভালোভাবে ভিডিও করা হয়নি, তার জন্য তোমাদের সামনে আমি ওরকমভাবে তুলে ধরতে পারলাম না, কিন্তু এই রাস্তা দিয়ে গেলেই দেখা যায়। পানবাং ব্রিজ অব্দি আমাদের পারমিট ছিল। তো আমরা প্রথমে গিয়ে ওখানে দাঁড়িয়ে দেখলাম যে দুটো ব্রিজ আছে, একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে। তো সেটার উপরে আমি আর বৌদি আমরা প্রথমে চড়ে গেলাম, এদিকে দাদা আর রনিত আগে আগেই চলে গেছে। তো এই ব্রিজটা ক্রস করে তারপর ওদিকে আবার রাস্তা আছে, ওই মেইন বড় ব্রিজটার উপর দিয়ে আমরা আবার ব্যাক করতে পারবো। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম কোনো ঝুলন্ত ব্রিজের উপর ওঠা। উঠে তো খুব ভালো লাগছিল, কিন্তু ভীষণ ভয়ও হচ্ছিল, কারণ এত নড়ে না, আর তার মধ্যে নদীর উপর দিয়ে তো একটু ভয় ভয় লাগছিল আমার। এরকম নদীর উপর দিয়ে যেতে এরকম এমনিতেই আমি খুব একটু ভয় ভয় পাই আর কি। তো ভেবেছিলাম প্রথমে একটু রিলস কিছু একটু শ্যুট করব ওটাতে, কিন্তু তারপর এত নড়ছিল যে একটু ভয় ভয় লাগছিল বলে আমরা ভাবলাম যে ক্রস করে নিয়ে। প্রচণ্ড রোদও উঠেছিল, আর তাছাড়া আমাদের খিদেও পেয়েছিল। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে এসছি, আর রাস্তায় কিছু পাওয়া যায় না, মানে রাস্তায় সেরকম কোনো দোকানপাট কিছু নেই যে একটা কিছু কিনে খাওয়া যাবে, ওরকম কোনো অপশন ছিল না। তো আমাদের সঙ্গে যা বিস্কিট চকলেট যা ছিল সেগুলো তো খাওয়া হয়েছে, কিন্তু ওগুলো দিয়ে তো আর হয় না। তো খিদে খিদে পাচ্ছিল, যদিও 12টা 12:30টাই বেজেছিল, কিন্তু তাও ভাবলাম আমরা কোথাও যদি একটু লাঞ্চ করা যায় তাহলে লাঞ্চ করে নেব। তো আমাদের যা স্বভাব, একটু একটু তো রেকর্ডিং শ্যুট ওগুলো তো চলছিলই। তো ঝুলন্ত ব্রিজ পার করে আমরা আবার ওই রাস্তা দিয়ে মেইন বড় ব্রিজের উপর দিয়ে গিয়ে আবার ব্যাক করেছিলাম সেম জায়গাতেই। তারপর আমরা ড্রাইভারকে বললাম যে কোথাও একটু ভালো যদি খাবার দাবার পাওয়া যায় তাহলে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে শুনেছিলাম এখানে মোমোস, তারপর চাউমিন ওগুলো পাওয়া যায়, তো ভেবেছিলাম ওগুলোই খেয়ে নেব, কিন্তু আমাদেরকে ড্রাইভার বললো যে এখানে কোথায় রাইস পাওয়া যায়, তো সেটা ওরা নিয়ে যাবে ওখানে। আমরা তো এখানে কিছুই চিনি না, তো ওরা যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা খাবো আর কি। তো আমরা আমাদেরকে যে রেস্টুরেন্টে নিয়ে এসছে, এটা হোটেল কাম গ্রসারি শপ কাম ওয়াইন শপ, সব কিছুই পাওয়া যায় এখানে। একদম শুটকি মাছ থেকে নিয়ে, শুকনো লঙ্কার থেকে নিয়ে, হুইস্কি, ওয়াইন, নুডলস, বিভিন্ন ধরনের মশলা, ঘরের জিনিসপত্র সবই পাওয়া যায় দেখলাম আর কি। আমরা লাঞ্চে প্লেন ডাল, রাইস, সবজি আর অমলেট অর্ডার করে নিলাম।
খাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু রনিত তো ভাত খায়নি, তো ও অর্ডার করেছিল কাপ্পা নুডলস, কিন্তু ওগুলো এত ঝাল ছিল বাপরে। একটা ছিল কাপ্পা নুডলস বম্ব আর একটা ছিল হট চিলি। তো ও তো কনফিউজড ছিল। তারপর দোকানে ওরা বলল যে বম্বটা খুব বেশি ঝাল হবে, তো রেড চিলিটা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারপর দেখা যায় ওটা খেয়েই ওর একদম অবস্থা খারাপ, একদম ঠোঁট ঠোঁট ফুলে। যাই হোক, তো বোঝা গেল যে ভুটানের লোকেরা খুব ঝাল খায় আর কি। আর এদিকে আমরা বেরিয়ে একটা জেনারেল শপ দেখলাম, যেখানে একজন মহিলা, উনি তাঁত বুনছিলেন, তাঁতের মতো যেরকম আমাদের তাঁত বোনা হয় সেরকমই উনি কাপড় বুনছিলেন। তো আমরা জিজ্ঞেস করাতে উনি বললেন যে ওদের ঘরের কাপড় মানে বোনা হচ্ছিল। বেশ ভালো লাগছিল দেখে। তখন ভুটানে বেশ অনেকটা সময় কাটিয়ে এবারে আমরা রিটার্ন করব। আমরা আবার আমাদের রিসর্টে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলাম। আমাদের প্রায় 4 ঘন্টা মতো সময় লেগে যাবে। মোটামুটি 6টা সাড়ে 6টার ভিতরে আমরা পৌঁছে যাব। এখন 2টো বাজে। তো যাওয়ার সময় আমরা রাস্তায় দেখতে পেলাম ক্যাপ্ট ল্যাঙ্গুর, ওদের পুরো একটা গ্রুপ ছিল। হঠাৎ করে দেখলাম যে আমাদের হাতের রাইট সাইডে একটা গাছের উপরে একটা ক্যাপ্ট ল্যাঙ্গুর। তারপর আমাদেরকে দেখে হয়তো গাড়ি টাড়ি দেখে ও আবার দৌড়ে রাস্তা ক্রস করে অন্যদিকে গেল। তারপর দেখলাম যে অনেকগুলো ছিল, মানে ওরা মোটামুটি একটা গ্রুপে ছিল। তো আস্তে আস্তে আমরা আবার যে পথ দিয়ে ভুটানে ঢুকেছিলাম, তো সেই পথেই আমরা রিটার্ন করছি। আর আশা করছি যে কিছু যদি দেখা যায়। আমাদের তো আর বাঘ দেখা হলো না। বন্যপ্রাণীরা বিকেলবেলা বের হয় আবার, মানে সকালবেলা ভোরবেলা জঙ্গল সাফারিতে গেলে অনেক ধরনের প্রাণী, পশু পাখি সব দেখা যায়। আবার ঠিক তেমনই বিকেলবেলার একটা সাফারি হয়, মানে বিকেলবেলা আবার দেখা যায় ওদেরকে। আর বেলাতে মানে দিনের বেলাটাতে ওরা পুরো গভীর জঙ্গলে চলে যায়। তো দিনের বেলাতে বেরিয়ে খুব একটা বেশি কিছু দেখা যায় না। আর মানসে অনেক ময়ূর আছে, তো প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম আমরা। তাছাড়া হাতিও প্রচুর পরিমাণে আছে। আমাদের রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধ্যাই হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়েই গেছিলো। তো আমরা পৌঁছে গেলাম আমাদের স্মাইলিং টাস্কার এলিফ্যান্ট ক্যাম্প রিসর্টে। তো ওখানে গিয়ে আমরা আগেই মানে রুমে যাওয়ার আগেই আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ চাউমিন আর চিকেন ড্রাই ফ্রাই। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা মিলে সবাই গল্প করে করে আমরা চাউমিন খেলাম। আর তারপর তো আস্তে আস্তে রাতে ডিনার করে ঘুম। তো আজকের জন্য চলো বন্ধুরা এখানেই টাটা। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে। কালকে আমরা আবার জঙ্গল সাফারিতে যাব, মানে পুরো মানসটা তো দেখা হয়নি, আজকে তো রয়্যাল মানস ঘুরে আসলাম। আজকের জন্য চলো এখানেই টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।